উন্নত চিকিৎসার জন্য 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসক, নার্স সহ সফর সঙ্গী 15 জন। বেতন ভাতা সংক্রান্ত ক্ষোভ থেকেই চাঁদপুরে 7 খুন, ঘুমের ওষুধ খাইয়ে একাই হত্যা করেন কর্মী ইরফান, বলছে র্যাব। কাজাখস্তানে আজারবাইজানের বিমান বিধ্বস্তে 42 জনের প্রাণহানি, জীবিত উদ্ধার 25 আরোহী, ধারণা পাখির সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনা। এবং বড়দিনের প্রার্থনায় দেশে বিদেশে শান্তির বার্তা। ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রে জমজমাট হোটেল মোটেল ব্যবসা। প্রতি বছরে আসা হয়, বাট এই বছর অনেক বেশি ভিড়। সাগর পাড়ের যে শীতল বাতাস অনেক ভালো লাগতেছে। সূর্যাস্ত, সূর্য উদয় সব দেখে ভালো লাগতেছে। সর্বোচ্চ যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো তারা পাচ্ছেন এবং হোটেল কর্তৃপক্ষ দেওয়ার চেষ্টা করছে। এখন বিকেলের শুরুতে শুনছিলেন শিরোনাম। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। সবকিছু ঠিকঠাক থাকলে উন্নত চিকিৎসার জন্য আগামী 7 জানুয়ারি লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সফরে বেগম জিয়ার সঙ্গে থাকবেন চিকিৎসক, নার্স, ব্যক্তিগত সফরকারী সহ 15 জন। দলীয় সূত্রে জানা যায়, কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডন যাবেন। সঙ্গে যাবেন আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার এনামুল হক চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল। এছাড়া 6 চিকিৎসক, 2 জন ব্যক্তিগত সচিব, 1 জন নিরাপত্তা কর্মকর্তা ও 2 জন গৃহকর্মী। গেল 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে পারেননি বিএনপি চেয়ারপারসন। বেগম জিয়া দীর্ঘদিন ধরে ফুসফুস, কিডনি, হৃদরোগ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বেতন ভাতা সংক্রান্ত ক্ষোভ থেকে চাঁদপুরে সারবাহী জাহাজে 7 নৌ শ্রমিককে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে র্যাব। কুমিল্লায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে এলিট এই ফোর্স। জাহাজের কর্মীদের ঘুমের ওষুধ খাওয়ানোর পর আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে এই ব্যক্তি একাই সবাইকে হত্যা করেছে বলে উঠে আসে জিজ্ঞাসাবাদে। এর আগে আকাশ মণ্ডলকে ওরফে ইরফানকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করে র্যাব। আরও জানাচ্ছেন খালেদ সাইফুল্লাহ। মাত্র 8 মাস আগে MV আল বাখেরা জাহাজে লস্কর হিসেবে চাকুরিতে যোগ দেয় আকাশ মণ্ডল। তার হাতেই খুন হতে হবে সহকর্মীদের, তা কেউ ধারণাও করতে পারেনি। 22 ডিসেম্বর রাত 8টায় জাহাজটি 720 টন ইউরিয়া সার নিয়ে চট্টগ্রাম থেকে বাঘাবাড়ি, সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন সন্ধ্যায় তরকারির মধ্যে 3 পাতার 30টি ঘুমের ঔষধ মিশিয়ে দেন আকাশ। শুধুমাত্র সুকানি জুয়েল ও গ্রেফতারকৃত আকাশ ছাড়া সবাই রাতের খাবার খেয়ে কেবিনে ঘুমিয়ে পড়ে। রাত 2টায় সুকানি জুয়েল ও আকাশ জাহাজটি নোঙর করে। সুকানি জুয়েল ঘুমিয়ে পড়লে রাত 3:30টায় জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে আকাশ। তার মূলত ক্ষোভ ছিল জাহাজের মাস্টারের ওপর, বা জাহাজের মাস্টারকে ডেট করার পর তার কাছে মনে হয় যে এই জাহাজে বাকি যে সদস্যরা আছে, সে যদি এখন এখান থেকে পলায়ন করে তাহলে বাকি সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান বাকি সদস্যদের ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে। জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া বেতন ভাতা নিয়ে কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। এসব ক্ষোভ থেকেই সবাইকে কুপিয়ে হত্যার পর নিজে জাহাজ চালিয়ে হাইমচর এলাকায় এসে অন্য একটি ট্রলারে করে পালিয়ে যান আকাশ। আসামের দেয়া তথ্য মতে এই জাহাজে কর্মরত অন্যান্য যে কোনো সদস্য যখন কোনো রকম তাদের অধিকার নিয়ে কথা বলতে চায়, তাদেরকে কোনো ধরনের বিচার বিবেচনা না করেই
জাহাজ থেকে বিতাড়িত করা হয়, এমনকি তাদের বেতন ভাতাও প্রদান করা হয় না। মঙ্গলবার র্যাবের অভিযানে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেফতার করা হয় আকাশ মণ্ডল ওরফে ইরফানকে। এ সময় তার কাছ থেকে একটি হ্যান্ড গ্লাভস, ঘুমের ঔষধের খালি পাতা সহ রক্ত মাখানো একটি প্যান্ট উদ্ধার করা হয়। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। স্থানে বিমান দুর্ঘটনার খবর। কাজাখস্তানের আক্তাউ এলাকায় আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত ২৫ জনকে, যাদের মধ্যে ২২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাখির সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আরও জানাচ্ছেন বিস্তারিত প্রতিবেদনে। আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রেয়ার ১৯০ বিমানটি রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে রওনা হয়। এ ধরনের ফ্লাইটে সাধারণত ৯৬ থেকে ১১৪ জন যাত্রী ও ক্রু থাকে। কাজাকিস্তান থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে আক্তাউ এলাকায় পৌঁছলে জরুরি অবতরণের সংকেত পায় ফ্লাইটটি। জরুরি অবতরণের সময় বিমানটি অনেকটা তীক্ষ্ণভাবে ভূমিতে আছড়ে পড়ে। এর কয়েক সেকেন্ডের মধ্যেই সেটিতে আগুন ধরে যায়। কাজাকিস্তানের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, ফ্লাইটটিতে ৬২ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে আজারবাইজানের ৩৭ জন, রাশিয়ার ১৬ জন ও কাজাকিস্তানের ৯ জন বাসিন্দা ছিল। আজারবাইজান এয়ারলাইন্সের প্রাথমিক ধারণা, পাখির সঙ্গে আঘাত লেগে দুর্ঘটনা ঘটতে পারে। এরই মধ্যে ঘটনাস্থলে কাজ করছেন ১৫০ শতাধিক উদ্ধারকর্মী। ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। তানভীর জনি, এখন বিশ্ব। আজ শুভ বড়দিন। ভোরের আলো ফুটতেই গির্জায় শুরু হয় বড়দিনের প্রার্থনা। পরিবার পরিজন নিয়ে চার্চে সমবেত হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। নতুন কাপড়, অলংকার আর নানা সজ্জায় নিজেদের সুসজ্জিত করে যিশু ভক্তরা অংশ নেন বড়দিনের প্রার্থনায়। এ সময় তারা নিজ পরিবার, দেশ এবং বিশ্বের মঙ্গল কামনা করেন। শম্পা বিশ্বাসের প্রতিবেদন। ঈশ্বরপুত্র যিশুর প্রতিটি বাণীর উদ্দেশ্যই পৃথিবীতে প্রেম এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। বড়দিনে পৃথিবীতে মানুষ রূপে আবির্ভূত হয়েছিলেন প্রভু যিশু। তার এই আগমনের মূল লক্ষ্য ছিল প্রেম এবং শান্তির বাণী ছড়িয়ে দেয়া। তাই তো খ্রিস্টান ধর্মাবলম্বীরা পারস্পরিক ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ব তৈরির শপথ নেন বড়দিনে। আসলে আমাদের আয়োজন তো ২৪ তারিখ থেকে শুরু হয়, আর সকালবেলা তো আমরা চলেই আসি কেক বা পিঠা খেয়ে, তারপরে বাসায় গিয়ে আবার আয়োজন করা হবে যে যার মতো আর কিনা সাধ্য মতো। বড়দিন হচ্ছে মানুষকে শান্তির বার্তা দিয়েছেন, যেন আমরা সবাই একত্রে সবাই মিলে একসাথে থাকতে পারি। আজকে আমাদের পবিত্র এই একটি দিন, আজকে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। আমরা এই জন্মদিনে প্রভু যীশু খ্রিস্টের যে ভালোবাসা এবং দয়ার যে করুণা রয়েছে আমাদের প্রতি, আমরা সকল মানুষের কাছে সেটা ভাগাভাগি করতে চাই। বড়দিনের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যিশু ভক্তরা আসতে শুরু করেন চার্চে। সঙ্গীত আর প্রার্থনার মধ্য দিয়ে তারা স্মরণ করেন যিশুকে। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন মানুষকে পাপ থেকে মুক্ত করতে এবং তাদেরকে সঠিক পথ দেখানোর জন্যই পৃথিবীতে আগমন ঘটেছিল ঈশ্বরপুত্র যিশুর। তাই তো বড়দিনে সবার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন তারা। সবার জন্য আমরা দোয়া করি বা প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে। এই দিনটা আজকে আমরা শুভ মনে করি। শুভ বড়দিনের শুভেচ্ছা সবাইকে। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সবার জন্য প্রার্থনা করব যে সবাই যেন ভালো থাকে। ভোরের আলো ফুটতেই রাজধানীর গির্জায় গির্জায় শুরু হয় বড়দিনের প্রার্থনা। পরিবার পরিজন নিয়ে গির্জায় সমবেত হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সঙ্গীত আর প্রার্থনার মধ্য দিয়ে তারা স্মরণ করেন যিশুকে। বড়দিনটা আমাদের জন্য অবশ্যই যীশু খ্রিস্টের কাছে একটা আনুগত্য দেখিয়ে আমরা যেন তার সেই মূল্যবোধ, তার সেই ব্যক্তিত্ব নিয়ে যেন আমরা প্রত্যেকেই আমাদের সেবা কাজ করতে, মানবতার জন্য আমরা কাজ করার জন্য এই প্রতিজ্ঞাবদ্ধ হই, আমাদের বিশ্বাসের নবায়নটা করি এই বড়দিন উপলক্ষে। ঈশ্বরপুত্র যিশুর জন্ম হয়েছিল গোয়ালঘরে। এর মধ্য দিয়ে তিনি যে সব শ্রেণীর সেই বার্তায় দিয়েছিলেন, সেই আদর্শকেই অনুসরণ করে বড়দিন উদযাপন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। এদিকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিশ্বজুড়ে উদযাপন হচ্ছে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। মধ্যরাতে গির্জায় গির্জায় চলে বিশেষ প্রার্থনা। রীতি অনুযায়ী বড়দিনের প্রথম প্রহরে মূল আয়োজনের সূচনা হয় যিশুর জন্মস্থান বেথলহেমে।
এদিন পুণ্যভূমি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকানেও হয় বড়দিনের বিশেষ প্রার্থনা। বড়দিন উপলক্ষে বিশ্বের ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার বার্তা দেয় ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গ্রুপ পোপ ফ্রান্সিস। বুধবার বিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। খ্রিস্টানদের পুণ্যভূমি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যালিসিকা চার্চের বিখ্যাত ব্রোঞ্জের দরজা খুলে দিয়েছেন পোপ ফ্রান্সিস। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বড়দিন উদযাপন। পালন করা হবে 25 বছর পর ফিরে আসা ক্যাথলিক হলি ইয়ার। সেন্ট জন ল্যাটেরান, সেন্ট ম্যারি মেজর আর সেন্ট পল আউটসাইড দ্য ওয়ার্ল্ড গির্জার পবিত্র এই দরজাগুলো বিবেচনা করা হয় মুক্তির দরজা হিসেবে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, যে ভক্তরাই এই দরজা অতিক্রম করেন তারা হয়ে যান পাপমুক্ত। ভ্যাটিকান কর্তৃপক্ষ বলছে এই দরজা আগামী 1 বছর প্রতিদিন অন্তত 1 লাখ ভক্ত অতিক্রম করবেন। বড়দিনের প্রার্থনার পর বিশ্ববাসীর উদ্দেশ্যে পোপ বলেন, গরিব কাঠমিস্ত্রির ঘরে যদি যীশুখ্রিস্টের জন্ম হতে পারে, এর অর্থ পৃথিবীতে সব মানুষই কোনো না কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্বের চলমান যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে নিজেদেরকেই আন্তরিক হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। E ce ne sono tante desolazioni in questo tempo. Pensiamo alle guerre, ai bambini mitragliati, alle bombe sulle spoglie e gli ospedali. এদিকে দীর্ঘ প্রায় 5.5 বছর পর বড়দিনের আমেজ ফিরেছে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত নটর ডেম গির্জায়। বড়দিনের প্রথম প্রহরে এদিন গির্জায় বিশেষ প্রার্থনায় অংশ নিতে ভিড় করেন হাজার হাজার দেশি বিদেশি খ্রিস্ট ধর্মাবলম্বীরা। মধ্যরাতে পশ্চিম তীরে যীশু খ্রিস্টের জন্মস্থান হিসেবে পরিচিত বেথলেহেমে চার্চ অব দ্য নেটিভিটিতেও প্রার্থনায় অংশ নিতে আসেন ভক্তরা। যদিও অবরুদ্ধ পশ্চিম তীরের পুণ্যভূমি বেথলেহেমের রাস্তাঘাটে নেই উৎসবের সাজরব। চার্চ অব দ্য নেটিভিটি মূলত 3টি চার্চ দিয়ে পরিচালিত হয়: রোমান ক্যাথলিক চার্চ, গ্রিক অর্থোডক্স চার্চ আর আর্মেনিয়ান চার্চ। এই বছর শুধু ধর্মীয় রীতিনীতিই পালন হচ্ছে বেথলেহেমে। এদিকে বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বী সহ পুরো বিশ্ববাসীর জন্য শান্তির বার্তা দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি বলেন, বড়দিন সহ ছুটির এই মৌসুম শুধু মার্কিনদের মধ্যে নয়, পুরো বিশ্বে শান্তির বার্তা নিয়ে আসবে। পৃথিবীর বাইরে মহাকাশেও উদযাপন হচ্ছে বড়দিন। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে আটকে পড়া নভোচারীরা সমগ্র পৃথিবীর পাশাপাশি পরিবারের সদস্যদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এছাড়াও নানা আয়োজনের মধ্য দিয়ে পশ্চিমা বিশ্ব আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও উদযাপন করা হচ্ছে বড়দিন। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। বড়দিনের ছুটি উপলক্ষে কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেড়েছে বেচাকেনা। বিস্তারিত জানাতে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিনতোষ বেদজ্ঞ। মনতোষ, কক্সবাজারে পর্যটকদের সমাগম কেমন দেখছেন, আর হোটেল মোটেলের কত শতাংশ বুকিং হয়েছে? গালিব, সৈকত জুড়েই কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং আমরা দেখছি যে পুরো সৈকতের এখানে 3 কিলোমিটার এলাকা বলা যায় পুরো লোকারণ্য হয়ে আছে। আসলে আমরা আছি সুগন্ধা পয়েন্টে। এখানকার চিত্র যদি দেখাই, প্রচুর মানুষ এখানে নেমেছেন এবং শীতের যে আবহ, সেই আবহেও আমরা দেখছি যে বেশ ঠান্ডা জল, কিন্তু আমরা দেখছি যে পর্যটকদের অনেকেই কিন্তু এখনো সমুদ্র স্নানে নেমেছেন এবং সমুদ্রের যে ঠান্ডা ভাব বা শীতলতা, সেটি কিন্তু তাদের যে উচ্ছ্বাস আনন্দ সেটি ম্লান করতে পারেনি। এবং সবখানেই যেহেতু পর্যটকের ব্যাপক একটি উপস্থিতি আমরা দেখছি, এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, হোটেল মোটেলে জোনের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এবং সৈকত কেন্দ্রিক যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সবখানেই কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আছে এবং তাদের যে উপস্থিতি, এটির কারণে তারা সেই প্রতিষ্ঠানগুলোতে বেচাকেনাও কিন্তু বেড়েছে। এখানে কক্সবাজার ভ্রমণে এলেই আমরা দেখি যে যখন কক্সবাজারে পর্যটকরা ভ্রমণে আসেন, তখন এখানকার স্থানীয়ভাবে উৎপাদিত বেশ কিছু পণ্য তারা আসলে কিনে নিয়ে যান। সেটি শুটকি এবং মিয়ানমার থেকে আসা আচার থেকে শুরু করে নানা ধরনের পণ্য তারা কিনে নিয়ে যান এবং এটির কারণে এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সবখানেই একটা চাঙা ভাব কিন্তু এসেছে। আমরা হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই মুহূর্তে হোটেল
হোটেলগুলোতে শতভাগ কক্ষ, বিশেষ করে তারকা মানের হোটেলগুলোতে শতভাগ কক্ষ বুকিং রয়েছে এবং অন্যান্য সময় আমরা দেখেছি যে শুধুমাত্র হোটেল মোটেল জোন কেন্দ্রিক যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বা হোটেলগুলো রয়েছে সেখানেই কিন্তু মানুষের উপস্থিতি থাকে। কিন্তু এবার আমরা যে এই মৌসুমে যে চিত্রটি দেখছি, শহরের অভ্যন্তরের যে হোটেলগুলো বা সেখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও কিন্তু পর্যটকদের উপস্থিতি আছে এবং তাদের আনাগোনা বৃদ্ধির কারণে বেচা কেনাও যেহেতু বেড়েছে, ব্যবসায়ীদের মাঝে স্বস্তি আনন্দ উভয়ই কিন্তু আছে। গালিব, এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সবশেষ। বড়দিনের ছুটিতে উপচে পড়া ভিড় কক্সবাজার সমুদ্র সৈকতে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। এদিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব বড়দিনে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উৎসবে মেতেছে নানা বয়সী মানুষ। সেখানে আছেন সহকর্মী রকিবুল রাহাত। উৎসবের সবশেষ খবর জানতে সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছে। রাহাত, সোনারগাঁও হোটেলে বড়দিন উদযাপনের আয়োজনে কি কি রয়েছে? গালিব, আমি এই মুহূর্তে রয়েছি সোনারগাঁও হোটেলের বাচ্চাদের জন্য যে আয়োজনটি, অর্থাৎ বড়দিন উপলক্ষে এখানে সুইমিং পুলের পাশে বাচ্চাদের জন্য একটি কিডস জোন তৈরি করা হয়েছে, যেখানে ক্রিসমাস উপলক্ষে কিন্তু আমরা দেখছি যে তাদের বিশেষ আয়োজন রয়েছে। আমি আপনাকে একটু দেখাতে চাই এই জায়গাটিতে বাচ্চাদের জন্য আমরা দেখছি নানান ধরনের রাইডের আয়োজন করা হয়েছে। যারা মূলত এই বড়দিন উপলক্ষে বাইরে ঘোরাঘুরি করছেন তাদের জন্যই কিন্তু হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এই আয়োজনটি মূলত করেছে। এখানে আমরা দেখছি নানান ধরনের রাইডের পাশাপাশি কিন্তু সান্টা ক্লজ রয়েছে এবং ক্রিসমাস ট্রিও সাজানো হয়েছে। এবং সান্টা ক্লজ আমরা দেখছিলাম যে তিনি কিন্তু নানান বয়সী মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন এবং বাচ্চাদেরকে আমরা দেখছিলাম যে সান্টা ক্লজ তিনি বাচ্চাদেরকে নানান উপহারও কিন্তু দিচ্ছেন। আমরা এছাড়া দেখছি যে নানান ধরনের রাইডও কিন্তু এখানে রয়েছে। সেই রাইডে করেও বাচ্চারা কিন্তু নানান বড়দিন উদযাপনের নানান আনুষ্ঠানিকতা তার মূলত করছে। অভিভাবকদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। অভিভাবকরা বলছেন যে রাজধানীতে হোটেলগুলোতে যেহেতু বড়দিনের উদযাপন হয়ে থাকে, সকালবেলা তারা গির্জায় গিয়েছিলেন এবং বিকেলের এই সময়টাতে তারা রাজধানীর নানান হোটেলে যে আয়োজনগুলো রয়েছে সেই আয়োজনগুলোর সঙ্গে কিন্তু থাকতে চায়। এই জোনটি ছাড়াও আমরা দেখছি যে হোটেল সোনারগাঁর বাইরেও কিন্তু নানান বর্ণিল সাজে সেজেছে এই হোটেলটি। সেখানে ক্রিসমাস ট্রি রয়েছে, যীশু খ্রিস্টের জন্ম যেখানে তেমন করে গোশালা সাজানো হয়েছে। এছাড়া নানান ধরনের গিফটের বক্সও রয়েছে যেগুলো বাচ্চারা আসলে তাদেরকে দেওয়া হচ্ছে। এছাড়া নানান খাবারের আয়োজনও আমরা দেখছি হোটেল সোনারগাঁয়ে করা হয়েছে, যেসব খাবারের স্বাদ নিতে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে কিন্তু তাদেরকে সেটি উদযাপন করতে হচ্ছে। তবে রাজধানীর শুধুমাত্র এই হোটেলটি নয়, আরও নানান হোটেলেও কিন্তু আমরা দেখছি যে এই বড়দিন উপলক্ষে নানান আয়োজন রয়েছে। এবং দুপুর থেকে আমরা দেখছিলাম যে এই রাজধানীর হোটেল সোনারগাঁয়ে নানান বয়সী মানুষ আসছে। এবং আমি গালিব আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এই বড়দিনের উৎসবে শুধুমাত্র যে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজনই আসছেন তাই কিন্তু নয়। আমরা দেখছি নানান অন্যান্য যে ধর্মগুলো রয়েছে সেই অন্যান্য ধর্মের মানুষজনও এই বড়দিনের উৎসবে এসে যোগ দিয়েছেন এবং তারা বলছেন যে পৃথিবীতে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই বিষয়টির জন্যই কিন্তু তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। এবং একই সঙ্গে বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে যেন নতুন করে এই দেশ যেন ভালো থাকে সেই প্রার্থনাও কিন্তু এই বড়দিনের উৎসবে মানুষজন জানাচ্ছেন। এই ছিল রাজধানীর হোটেল সোনারগাঁ থেকে আমার কাছে সবশেষ। গালিব, বড়দিন উপলক্ষে রাজধানীর পাঁচতরকা হোটেলেও আছে বিশেষ আয়োজন, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী রকিবুল রাহাত। প্রয়োজনীয় সংস্কার শেষে 2025 সালের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন। এ সময় এই সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার আখ্যা দিয়ে তিনি বলেন, দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যে সরকার জনগণের ভোটের তোয়াক্কা করে না সেই সরকার তো স্বৈরাচারী হতে বাধ্য। আর যে সরকার নির্বাচিত সরকার হয়, যে সরকারকে জনগণের কাছে যেতে হয়, সে সরকারকে জনগণের ভাবনা মাথায় রাখতে হয়, সে স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। আমরা সেই ব্যবস্থা চাই যে 5 বছরের জমিদার মার্কা কোনো সরকার চাই না। 21 বছর একবার ক্ষমতার বাইরে ছিলেন আপনার বাবার দুঃশাসনের কারণে, আর আপনি যে দুঃশাসনের চূড়ান্ত জায়গায় দেশটাকে নিয়ে গিয়েছেন, আপনি 63 বছর পরেও আপনার দলকে কখনই কামব্যাক করাতে পারবেন না।
দেশকে এগিয়ে নিতে সব ধরনের বৈষম্য দূর করার ওপর গুরুত্ব আরোপ করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসিতে ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ এর জাতীয় চিকিৎসক সমাবেশে কথা বলেন তিনি। দুনিয়ার অন্যরা যেটা আবিষ্কার করে সেটা আমরা অনুসরণ করি, বাট এতগুলা মেধা, এত ব্রেইন আমাদের মাথা থেকে বের হয়ে আসবে না কেন? এই জন্য রিসার্চে আমাদের কিছু মানুষকে অবশ্যই আত্মনিয়োগ করতে হবে। রিসার্চের কোনো বিকল্প নেই। R&Dতে আমাদেরকে একটা মেজর ফোকাস দিতেই হবে। প্রিয় বাংলাদেশ, আমাদের সমবেত হাত ধরে সামনের দিকে এগিয়ে যাক এবং আমাদের সন্তানদের যে প্রত্যাশা, উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিসের জায়গাটা এনশিওর হয়ে যায়। সকল ক্ষেত্রে আপনারা হন তার পায়োনিয়ার পাইলট। নতুন বাংলাদেশের বিকশিত অর্থনীতি কেমন হবে এ নিয়ে বন্দরনগরীতে মতবিনিময়, মূল্যস্ফীতি, রাজস্ব, বিগত সময়ে আর্থিক খাতে লুটপাট, দুর্নীতির বিচার ও ভারসাম্যহীন ঋণের মতো বিষয়গুলো তুলে ধরেন সংশ্লিষ্টরা। বিনিয়োগ বাড়াতে এনবিআর চেয়ারম্যান বলেন, অর্থনীতির চাকা সচল করতে আগামীতে যথাসম্ভব ভ্যাট ট্যাক্স কমানো হবে। তবে বাণিজ্য উপদেষ্টা 24-এর বিপ্লব মাথায় রেখে শিল্পের খাত ধরে ধরে সংস্কার করতে হবে। এর জন্য প্রয়োজনে ব্যবসায়ীদের 50% ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আরও জানাচ্ছেন হোসাইন জিয়াদ। নতুন বাংলাদেশে আগামীর বিকশিত অর্থনীতি কেমন হবে এ ব্যাপারে শিল্প ও বাণিজ্য খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনাই বাকি তা তুলে ধরতে চট্টগ্রামে মতবিনিময় সভার আয়োজন করে আইসিএমএবি। সভায় ব্যবসায়ীরা এবছর সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করেন। মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, বেসরকারি বিনিয়োগকারীরা দেশের কর্মসংস্থান ও অর্থনীতির চাকা সচল রেখেছেন। তাই জাতীয় রাজস্ব বোর্ড আগামীতে যথাসম্ভব ভ্যাট ট্যাক্স কমিয়ে আনবে। আগামী বছরের মধ্যে পুরো ব্যবস্থা অনলাইনে নিয়ে আসা হবে বলেও জানান তিনি। এবং আমরা টোটাল অটোমেটেড সিস্টেমে চলে আসছি। ইভেন ব্যাটের ক্ষেত্রেও আরো বাকি যে অটোমেশনগুলো করার দরকার সেগুলো আমরা করে ফেলবো। এ সময় 2000 কোটি টাকা সম্পদ মূল্যের কারখানাকে সরকার কি করে 27,000 কোটি টাকা ঋণ দিল সে বিষয়ে প্রশ্ন তুলে বাণিজ্য সচিব বলেন, বাংলাদেশে প্রাইভেট সেক্টরে 200 থেকে 250 রকমের দুর্নীতি হয়। তাই অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক সংস্কারের চেয়ে অর্থনৈতিক সংস্কারই প্রধান চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। অনেকে মনে করেন যে রাজনৈতিক সরকারের সংস্কার একটু কঠিন চ্যালেঞ্জ। আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন অনেকগুলো বিষয় মোকাবেলা করতে হচ্ছে। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, জুলাই চেতনা ও ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে দেশের সব শিল্প খাতের সংস্কার করা হবে। তবে এই অন্তর্বর্তী সরকারের সংস্কার সহজ করতে ব্যবসায়ীদের 50% ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। ইন্ডাস্ট্রি নিডস টু কোলাবোরেট উইথ রাজস্ব বিভাগ, ওয়ার্ক টুগেদার, এন্ড ইভেন যদি আপনাদের কোনো হত্যা মামলাও থাকে ইন টার্মস অফ ট্যাক্স, প্লিজ আস্ক ফর ক্লেমেন্সি। এন্ড অ্যাজ এ কালেকটিভ বডি আপনারা বলেন যে আমরা এই 50% ভ্যাট বাড়াই দেব। আগামী বছর দেশে মূল্যস্ফীতি কাটিয়ে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে বলেও আশা তার। So you see the amount of efficiency that we are coming forward. হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। তাবলিগ জামাতের কার্যক্রম এক ছাতার নিচে আনতে রাষ্ট্রীয় হস্তক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সচেতন ছাত্র সমাজ। ধর্মীয় বিষয়ে বৈষম্য নিরসনে সচেতন ছাত্র সমাজের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। অরাজনৈতিক এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে বলা হয়, তাবলিগ জামাতের অভ্যন্তরে বিভক্তি, রক্তক্ষয়ী সংঘর্ষ স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাবলিগ জামাতে সমতা প্রতিষ্ঠায় কাকরাইল মসজিদ এবং টঙ্গী ইজতেমা ময়দান দুই পক্ষের মধ্যে সমানভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে। গঠিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইজতেমার ময়দান দুই পক্ষের মধ্যে সমানভাবে ব্যবহার ও সমতা নিশ্চিত করা। উভয় পক্ষের মুরব্বীদেরকে সংলাপে আসতে হবে যে কার কি অভিযোগ। পাকিস্তানের মাওলানা তাকি উসমানী সাহেব, আমাদের ভারতের দেওবন্দ মাদ্রাসার হজরত মাওলানা আরশাদ মাদানী সাহেব, আমরা দুই পক্ষের মুরব্বীরা ওনাদেরকে মানে। তো যদি দুই পক্ষ একত্র হয় তাহলে আমরা এই দুইজন মুরব্বীর
মানে মধ্যস্থতায় তাদেরকে বিচারক হিসেবে রেখে দুই পক্ষকে আমরা সংলাপের মধ্যে বসিয়ে আমরা একটা সমাধানে আসতে পারি। নওগাঁয় চলছে আমনের ভরা মৌসুম, তারপরও বেড়েছে চালের দাম। ধানের বাজার ঊর্ধ্বগতি হওয়ার প্রভাব পড়েছে চালের বাজারে। 2 সপ্তাহের ব্যবধানে খুচরায় প্রতি কেজি দাম বেড়েছে 3 থেকে 4 টাকা। চালের দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আব্বাস আলীর তথ্য ছবিতে বিস্তারিত। শস্য ভাণ্ডার খ্যাত উত্তরের জেলা নওগাঁয় আমনের ভরা মৌসুমে বেড়েছে চালের দাম। 2 সপ্তাহের ব্যবধানে পাইকারিতে 50 কেজির বস্তাপ্রতি দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। প্রকারভেদে সব ধরনের চাল কেজিতে 3 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে। নওগাঁ পৌরবাজারে চালের দাম বেড়ে কাটারিভোগ বিক্রি হচ্ছে 75 থেকে 76 টাকা, জিরাশাইল 70 থেকে 72 টাকা, ব্রি 49 জাতের চাল 60 থেকে 62, ব্রি 28 চাল 60 থেকে 65 এবং স্বর্ণা চাল 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন মোকামে চাল সংকটে তাদেরকেই বেশি দামে চাল কিনতে হচ্ছে, ফলে কেজিতে 3 থেকে 4 টাকা লাভে বিক্রি করতে হচ্ছে। বড় চালকল মালিকদের গুদামে প্রশাসন অভিযান চালালে কমতে পারে চালের দাম। গত 15 থেকে 20 দিন আগে আমরা যে চাল আমরা কিনেছি আমরা 3500-3600 টাকা বস্তা, সেই চাল এখন আমাদের কিনতে হচ্ছে 3700-3800 টাকা বস্তা। মিলারেরা হয়তো সিন্ডিকেট বা বাজার মনিটরিং ব্যবস্থা নেয়, এই জন্য যাই যেভাবে সুবিধা নিতে পারে সবাই সুবিধা নিচ্ছে। গোড়ানে যদি মিলে যদি তদারকি করে তাহলে বাজার কমার সম্ভাবনা আছে। তবে চালকল মালিকদের দাবি আমন মৌসুমের শুরু থেকে বাজারে ধানের সরবরাহ কম, এতে পর্যাপ্ত পরিমাণ ধান না থাকায় প্রতিযোগিতা করে বেশি দামে কিনতে হচ্ছে, ফলে চাল উৎপাদন খরচ বেশি পড়ছে। তবে আমদানিকৃত চাল পাইকারিতে বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকা, সেখানে স্থানীয় মোটা চাল 56 থেকে 57 টাকায় বিক্রি হচ্ছে। ধান কিনে চাল উৎপাদন করে লোকসান হচ্ছে বলে দাবি তাদের। 3700-3800 টাকা চালের পড়তা পড়ে যাচ্ছে ধানের। তো আমরা কিভাবে ধান কিনবা যায়, তো ধান কিনা পারতেছি না, চালের দাম কিভাবে কম হবে? কৃষক ধান হাটে আমদানি করতেছে কম, লাগবে হাটের খরিদ্দার আছে 10 গাড়ির, আমদানি হচ্ছে 5 থেকে 6 গাড়ি, অটোমেটিকলি দামটা বৃদ্ধি হয়ে যাচ্ছে, যার কারণে ধানের সঙ্গে চালের কোনো মিল নাই। এদিকে চাল উৎপাদনকারী জেলাগুলোতে দাম বাড়ায় সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারেও বেড়েছে বস্তাপ্রতি 200 থেকে 300 টাকা, খুচরা পর্যায়ে যা আরও 100 টাকা বেড়েছে। নাজিরশাইল, আমন ও মিনিকেট চালের দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে 5 থেকে 7 টাকা বেশি রাখা হচ্ছে। পাইজাম চালের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও 28 চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা। শোভন মাহমুদ খান, এখন। পাকিস্তানের আকস্মিক বিমান হামলায় আফগানিস্তানের পাকতিয়ায় 15 জন নিহত হয়েছেন। নিহতদের সবাই পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তান থেকে আসা শরণার্থী ছিলেন। আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনী জানায় এই হামলায় উপযুক্ত জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। পাকতিকা প্রদেশে বারমাল জেলার লামান সহ 7টি গ্রামকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে এসব বিমান হামলা চালায় পাকিস্তান। নারী ও শিশু সহ এই হামলায় একটি পরিবারের 5 সদস্য নিহত হয়েছেন। এবারের বিপিএলকে জমজমাট করতে 3টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে মিউজিক ফেস্ট। তারই অংশ হিসেবে ঢাকার পর এবার সিলেটে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল মিউজিক ফেস্ট। সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল থেকে শুরু হয়েছে জমকালো আয়োজন। এই নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। মিউজিক ফেস্টে কোন কোন শিল্পীরা অংশ নিচ্ছে, আর এই ফেস্টকে ঘিরে স্থানীয় সিলেটবাসীদের মধ্যে কেমন উৎসাহ দেখছেন? ধন্যবাদ গালিব। আপনি যেমনটি বলছিলেন যে জমকালো আয়োজনের কথা, সেটি কিন্তু সিলেটবাসীও কিন্তু অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন যে কখন শুরু হবে এবং কখন প্রিয় তারকার তারা গান শুনতে পারবেন। আপনি ইতিমধ্যে জেনে গেছেন সিলেট জেলা স্টেডিয়ামে কিন্তু আজকের এই আয়োজনটি হচ্ছে। সিলেটের যে বিপিএল মিউজিক ফেস্ট, সেই মিউজিক ফেস্টে কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন আমাদের
কিংবদন্তি শিল্পী নগর বাউল খ্যাত জেমস, তাকে ঘিরেই কিন্তু সকল আকর্ষণ এবং সব কিছুই কিন্তু উন্মাদনা দর্শকদের জেমসকে ঘিরে। আর তার পাশাপাশি রয়েছেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর, রয়েছেন আমাদের এখানের জনপ্রিয় শিল্পী তোসিবা এবং আরও কয়েকজন শিল্পী কিন্তু রয়েছেন, সঞ্জয় রয়েছেন, মজো রয়েছেন। এখানে কিন্তু যে দর্শকদের যে উন্মাদনা সেটি কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছে। আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সিলেট শহরে কিন্তু রিকাবিবাজার এলাকায়, স্টেডিয়াম সংলগ্ন এলাকায় কিন্তু রীতিমতো ভিড় হয়ে গেছে মানুষের, এবং মানুষ যে আগ্রহ কখন এই শিল্পীর গানগুলো শুনবেন তারা। এবং আরেকটি বিষয় কিন্তু আমরা বারবার বলছিলাম যে সিলেটের মানুষ কিন্তু সংস্কৃতি প্রাণ এবং সিলেটের মানুষ ক্রীড়ামুদীও বটে, এবং এটির কারণেই কিন্তু মূলত সংস্কৃতিকে ভালোবাসার নিদর্শন হিসাবে তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তারা টিকিট পেয়ে কীরকম উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যেমন টিকিট নয়, একটি সোনার হরিণ বলা যায়, এরকম একটি তাদের মনের মধ্যে কিন্তু উচ্ছ্বাস। এবং এখানে আমরা দেখেছি যে তারা বেশ সকাল থেকে কিন্তু টিকিটের জন্য অধীর আগ্রহ, এবং আমরা দীর্ঘ লাইন দেখেছিলাম মানুষের মধ্যে। আমাদের দুটি জায়গায় কিন্তু সিলেটের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেটের যে শিশু একাডেমি, সেখানে কিন্তু টিকিট বিক্রয় হয়েছে। এবং মানুষ কিন্তু একটা কি বলবো, একদিকে কিন্তু বড়দিনের আনন্দ, আরেকদিকে কিন্তু আজকের এই বিপিএল এর যে মিউজিক ফেস্টের উন্মাদনা, দুটো মিলে কিন্তু একটা অন্যরকম আবহের সৃষ্টি হয়েছে। উৎসবের মেজাজে কিন্তু আজকে সিলেটবাসী, এবং অত্যন্ত খুশ মেজাজে সিলেটবাসী যে আজকের তাদের শিল্পীদেরকে বরণ করে নিচ্ছেন এবং শিল্পীদের গান শোনার জন্য অপেক্ষা করছেন, সেটি কিন্তু একটা বড় বিষয়। এবং আরেকটা বিষয়, আমরা যখন কথা বলছিলাম দর্শক শ্রোতাদের সাথে, তারা বলছেন যে আসলে সিলেটে অনেক দিন পর কিন্তু এরকম একটি আয়োজন হচ্ছে। বিশেষ করে জেমসের গান তারা অনেক দিন পর শুনতে পারবেন, তাদের স্বপ্নের একজন শিল্পী কিন্তু জেমস, তার গান শুনতে পারবেন, তাই সেটাই কিন্তু তাদের জন্য একটা বড় প্রাপ্তি। এবং তারা সেটি বলছেন যে এমন নিদর্শন যেন, এমন উদাহরণ যেন বারবার সৃষ্টি করা হয়, এবং সিলেটে যেন বারবার সাংস্কৃতিক আবহাওয়া সৃষ্টি করা, সেটাই কিন্তু চান। কারণ আপনি নিশ্চয়ই জানেন সিলেট হচ্ছে সংস্কৃতির শহর, সংস্কৃতিকে ভালোবাসে সিলেটের মানুষ। এই জন্য আসলে এই মুহূর্তে দর্শকদেরও চাওয়া বা সিলেটবাসীর প্রাণের দাবি যেটি, যে এরকম অনুষ্ঠান যেন আরও হয়, এবং বিপিএলকে কেন্দ্র করে যে উন্মাদনা সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, এখানে কিন্তু প্রশাসনের নজরদারি কিন্তু রয়েছে, পুলিশের পাশাপাশি সাদা পোশাকে প্রশাসনের অনেক কর্মীরা রয়েছেন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে জোরদার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন, এবং খুব সুন্দরভাবে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে সবাই সুশৃঙ্খলভাবে আজকের অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন। আর একটা জিনিস আমি আবারও বলি যে দীর্ঘ অপেক্ষার পর কিন্তু আজকের এই আয়োজন, দীর্ঘ অপেক্ষার পর আজকের এই আয়োজনটি হওয়ায় মানুষ অনেক বেশি উদ্বেলিত, অনেক বেশি আনন্দিত, উচ্ছ্বসিত। এবং আমরা দেখতে পেয়েছি যে সিলেট শহরের যে কয়েকটি গেট রয়েছে স্টেডিয়ামের আশপাশে, সবগুলোতেই কিন্তু লোকারণ্য, এবং মানুষজন কিন্তু শুনতে চান সেই নগর বাউল খ্যাত জেমসের গান, সেজন্যই কিন্তু আগ্রহ এবং উৎসাহের উন্মাদনা। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমি যেমনটি বলছিলাম, আপনারা বারবার দেখছিলেন যে এখানে দীর্ঘ মানুষের সারি, মানুষ কিন্তু গানকে ভালোবাসে। আর সিলেটের মানুষ গানের মানুষ, প্রাণের মানুষ, এবং আনন্দের মানুষ, আমোদে মানুষ সিলেটের মানুষ। এই জন্য সিলেটের মানুষদের এই প্রাণের দাবি, এরকম যেন আয়োজন আরও হয়, সিলেটের মানুষরা তারা আনন্দিত হতে চান, এবং বিশেষ করে জেমসকে আজকে পাবেন তারা, এই জন্য তারা আরও বেশি। এই ছিল আমার কাছে সর্বশেষ। সিলেটে বিপিএল এর এবারে আয়োজনেও হচ্ছে, এইবারই প্রথমবার আসলে মিউজিক ফেস্ট হচ্ছে, যা নিয়ে ব্যাপক সাড়া পড়েছে, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। এখন বিকেলে শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। উন্নত চিকিৎসার জন্য 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসক, নার্স সহ সফর সঙ্গী 15 জন। বেতন ভাতা সংক্রান্ত ক্ষোভ থেকে চাঁদপুরে 7 খুন, ঘুমের ওষুধ খাইয়ে একাই হত্যা করেন কর্মী ইরফান, বলছে র্যাব। কাজাখস্তানে আজারবাইজানের বিমান বিধ্বস্তে 42 জনের প্রাণহানি, জীবিত উদ্ধার 25 আরোহী, ধারণা পাখির সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনা। এবং বড়দিনের প্রার্থনায় দেশে বিদেশে শান্তির বার্তা, ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রে জমজমাট হোটেল মোটেল ব্যবসা। প্রতি বছরে আসা হয়,
বাট এই বছর অনেক বেশি ভিড়। সাগর পাড়ের যে শীতল বাতাস অনেক ভালো লাগতেছে, সূর্যাস্ত সূর্য উদয় সব দেখে ভালো লাগতেছে। সর্বোচ্চ যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো তারা পাচ্ছেন এবং হোটেল কর্তৃপক্ষ দেওয়ার চেষ্টা করছে। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/echontv।